আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই সনদসহ ৩ দফা দাবিতে বিকেল ৩টায় শাহবাগে গণজামায়াতের ডাক দিয়েছেন জুলাই বিপ্লবের যোদ্ধারা সহ ছাত্র জনতা। রাতে শাহবাগ ব্লকের থেকে এই ঘোষণা দেন তারা। এই দাবিতে সংহতি জানিয়ে তাদের সঙ্গে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। এর আগে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার আর আহতদের দাবির পরেও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধে গড়িমসি করছে, আর কোনো যদি ও কিন্তু চলবে না জানিয়ে ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে শাহবাগে আসার আহ্বান জানান তিনি। রিপোর্ট আদ্দিন সজীবের। আবারও শাহবাগে জনসমুদ্র আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এবারও শাহবাগ ব্লকের ডাক দিয়েছেন জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতারা। দলমতের পার্থক্য পাশ কাটিয়ে সব পক্ষই হাজির শাহবাগ মোড়ে। স্লোগানে স্লোগানে উত্তাল তাদের দাবি, আর কোনো কৌশল বা আলোচনা নয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। দিন পেরিয়ে রাত আসে, দলে দলে যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের এই আন্দোলনের শুরুটা বৃহস্পতিবার রাত থেকে হাসনাত আবদুল্লাহর ডাকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। এরপর ফ্যাসিবাদ বিরোধী সব দল ও মত এক হওয়ার ডাক এলে সংহতি জানায় প্রায় সবাই। যারা গণতান্ত্রিক অধিকার হরণের সাথে জড়িত ওই সমস্ত আওয়ামী লীগ নেতাদেরকে বাংলাদেশের রাজনীতিতে অযোগ্য ঘোষণা করতে হবে। যাদের অন্তরে আওয়ামী প্রেম এখনো বুদবুদ করছে, তাদেরকে বলি, আওয়ামী প্রেম যদি আপনাদের অন্তরে থাকে, বাংলাদেশের ওই দিল্লি চলে যা। আপনার আমলে এই ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি মানবতাবিরোধী অপরাধী ৬৫০ জন লোক কিভাবে পালিয়ে গেল? ধানাই বানাই ছাড়া অতি দ্রুত শাপলা গণহত্যার বিচার করতে হবে। পিলখানায় আমার দেশপ্রেমিক সেনাবাহিনীর লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, পিলখানার বিচার করতে হবে। এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের অধ্যায় ৫ আগস্টই শেষ হয়েছে। নতুন করে সেই চ্যাপ্টার না খুলতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি। আপনাদের দীর্ঘ ১.৫ দশকের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই। একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই, এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা ৫ আগস্টই ক্লোজ হয়ে গেছে, এটাকে রিওপেন করার চেষ্টা করেন না। সবশেষে বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের তালবাহানায় ক্ষোভ প্রকাশ করে শাহবাগ ব্লকের ডাক দেন হাসনাত আবদুল্লাহ। ইন্টারিমের কানে শহীদের আওয়াজ পৌঁছায় না, আহতদের আর্তনাদ পৌঁছায় না। আমরা এখান থেকে এখন গিয়ে শাহবাগ অবরোধ করব, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে। এরপর মিছিলে মিছিলে শাহবাগে জড়ো হন ফ্যাসিবাদ বিরোধী সবাই। তারা বলছেন ১৫০০-এরও বেশি শহীদ এবং ৩০,০০০ আহত যোদ্ধা, যারা এখনো দৃষ্টান্ত হয়ে আছে জুলাই গণ অভ্যুত্থানের, তারা কি যথেষ্ট নয় অন্তর্বর্তী সরকারের কাছে আওয়ামী লীগের বিচারের জন্য কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য? এই প্রশ্ন তুলছেন জুলাইয়ের যোদ্ধারা, এমনকি বিভিন্ন রাজনৈতিক পক্ষ ও রাজনৈতিক দল, যারা এই শাহবাগ এবং যমুনার সামনে যে অবস্থান ছিল সেখানে একমত সংহতি জানিয়ে বলেছেন, দাবি করেছেন আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে দ্রুততম সময়ের মধ্যে, না হলে শাহবাগ ব্লকের এই কর্মসূচি আরো বড় হবে। দিন সজীব, এটিএন বাংলা, শাহবাগ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে শাহবাগে রয়েছেন সহকর্মী আদ্দিন সজীব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, শাহবাগ ব্লকের থেকে ছাত্র জনতার আন্দোলন কেমন দেখছেন, কি বলছেন তারা, আমাদেরকে বিস্তারিত জানান। সকাল থেকেই এই অবস্থানটা চলমান আছে। সকাল থেকে বললে একটু কেমন হয়, সারা কালকে যখন শুরু হয়েছে গতকাল থেকে এখন পর্যন্ত এটা কন্টিনিউয়াস প্রসেসেই চলছে।
এই আন্দোলন তাদের চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দফা তাদের দাবি রয়েছে, সেই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত এই তাদের যে অবস্থান শাহবাগ ব্লকেট এই আন্দোলন কর্মসূচি চলবে। সেই সঙ্গে আপনি জানেন যে হাসনাত আব্দুল্লাহ যিনি এই আন্দোলনের ডাক দিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের ডাকে প্রথমে যমুনায়, তারপরে পাশে তারা অবস্থান নিয়েছিলেন এবং সেখান থেকে শাহবাগ চত্বরে ব্লকেট কর্মসূচি। সেই হাসনাত আব্দুল্লাহ কিন্তু একটা বিষয় জানিয়েছেন, শাহবাগ ব্লকেট ছাড়া ঢাকা শহরের অন্য কোনো স্থানে ব্লকেট না করতে তিনি সবার কাছে অনুরোধ করেছেন এবং সেই সঙ্গে সারা দেশেও যে বিভিন্ন জায়গায় ছাত্র জনতার যে বিভিন্ন রকমের অবস্থান, সেখানেও রাস্তা ব্লকেট না করতে, মহাসড়ক ব্লকেট না করার আহ্বান জানিয়েছেন এই আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির এই নেতা। একই সঙ্গে আপনি জানেন যে তাদের 3 দফা দাবি রয়েছে, সেই 3 দফা দাবির মধ্যে অন্যতম হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে এবং এরপরে হচ্ছে যে আইসিটি যে অ্যাক্ট রয়েছে আইন, সেখানে দলগতভাবে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধের সংশোধন করতে হবে বা সেই সুযোগ থাকতে হবে এবং অন্যটি হচ্ছে জুলাই সনদ বা ঘোষণাপত্র জারি করতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত এগুলো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি জানেন এই শাহবাগের যে অবস্থান, সেখানে রীতিমতো সবগুলো পথ বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন যে সড়ক রয়েছে ওই সড়কগুলো দিয়ে যারা শাহবাগমুখী চলাচল করে তারা যাতায়াত করছেন, তারা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে আজকে বিকাল 3টায় গণজমাতের আহ্বান জানিয়েছেন এবং সারা বাংলাদেশের যেসব স্থানে জুলাই অভ্যুত্থানের যে স্পট রয়েছে, যে স্পটগুলো থেকে আন্দোলন সংগঠিত হয়েছিল, ত্বরান্বিত হয়েছিল, সেসব স্পটে গণজমায়েতের কথা তারা আজকে বলেছেন। এই কর্মসূচি মূলত আজকে চলছে। এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে তুলনামূলকভাবে এখন উপস্থিতি কিছুটা কম, তবে এই উপস্থিতি প্রতিনিয়তই বাড়ছে। সময়ের সঙ্গে সঙ্গে নানামুখী স্লোগান উঠছে, আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগানে এই শাহবাগ মুখরিত হচ্ছে, উত্তাল হয়ে উঠছে এবং এই দাবি বারবার উঠছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, এখান থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। বরেণ্য লোকসঙ্গীত শিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। তিনি উপমহাদেশের এক প্রখ্যাত সঙ্গীত পরিবারের সন্তান। বাবা আব্বাস উদ্দিন আহমদ পল্লী গীতির কিংবদন্তি শিল্পী। এদেশের পল্লী সঙ্গীতকে আব্বাস উদ্দিন প্রথম বিশ্বে জনপ্রিয় করে তোলেন। মুস্তাফা জামান আব্বাসী ভারতের কোচবিহার জেলার বলরামপুরে 1936 সালের 8 ডিসেম্বরে জন্মগ্রহণ করেন। কলকাতায় কাটে তার শৈশব ও কৈশোরকাল। পাকিস্তানের বিমান বাহিনীর 3টি ঘাঁটি লক্ষ্য করে শুক্রবার মধ্যরাতে মিসাইল হামলা চালিয়েছে ভারত। পাক সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই হামলার কথা স্বীকার করে ভারতকে পাল্টা হামলার হুঁশিয়ারি দেন। ভারতের এই হামলার পর পাকিস্তানের পুরো আকাশসীমা মধ্যরাত থেকে আজ দুপুর পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যার পর ভারতের উত্তরাঞ্চলে পাকিস্তান ড্রোন হামলা চালায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। হামলায় 3 জন গুরুতর আহত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে ঘিরে 3 দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। 3 দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী 2 দেশ। Bismillahir Rahmanir Rahim. Today on 10th May at the time of Fajr. মধ্যরাতে পাকিস্তানি বিমান বাহিনীর 3টি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এগুলো হলো রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি, শর্কটের রফিকি বিমান ঘাঁটি ও চকওয়ালের মোরাইদ ঘাঁটি। তবে এসব হামলা সফলভাবে প্রতিহত করার দাবি করেছে পাকিস্তান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় রাত 2:30টার দিকে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই সময় নূর খান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়, যা প্রতিহত করা হচ্ছিল বলে দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে। দেশটির ভেতরে প্রবেশ করে ভারতের হামলা পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভঙ্গুর প্রমাণ করেছে। আল জাজিরা জানিয়েছে, এই ঘাঁটি পাকিস্তানের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটি দিয়ে বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পাকিস্তানে আসা যাওয়া করেন। এছাড়া পাকিস্তানের বড় বড় নেতারাও বিদেশে বা দেশের অন্য কোথাও যেতে এটি ব্যবহার করে থাকেন।
এই হামলার পর পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হামলার কথা স্বীকার করে নিয়ে জানান, ভারতের কিছু মিসাইল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিমান ঘাঁটির কাছে আঘাত হানতে সক্ষম হয়েছে। এতে ঘাঁটির কোনো ক্ষতি হয়নি, সেই সঙ্গে পাল্টা আঘাতের হুঁশিয়ারিও দেন তিনি। ভারতের সঙ্গে উত্তেজনা কমানোর আর কোনো সম্ভাবনা রইল না। ভারত যে ক্ষতি করেছে সেটির জন্য তাদের পাল্টা জবাব পেতে হবে। এখন ভারত আমাদের হামলা প্রত্যক্ষ করবে। এদিকে শুক্রবার সন্ধ্যার পর ভারতের উত্তরাঞ্চলে পাকিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এতে 3 জন গুরুতর আহত হয়েছেন। এই হামলায় পাঞ্জাবের ফিরোজপুরে একই পরিবারের 3 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। তবে এসব হামলা পাকিস্তানের নয় বলে দাবি করেন সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। শুক্রবার মধ্যরাতে ভারত 6টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, যেগুলো তাদের নিজ রাজ্য পাঞ্জাবে পড়েছে। ভারত ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের ওপর মিসাইলগুলো ছুড়েছে। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সক্ষমতা বাড়ানো উচিত, তবে এই মুহূর্তে পরমাণু কর্মসূচির দিকে যাওয়া ঠিক হবে না বলে মনে করছেন নিউক্লিয়ার বিশেষজ্ঞরা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বোমা তৈরির আলোচনা চলছে, তার কোনো সুযোগ নেই বলেও জানান তারা। রিপোর্ট মাহবুব কবির চপলের। বিশ্বজুড়ে বাড়ছে যুদ্ধ হাঙ্গামা। এতে চাপের মুখে পড়ছে ছোট দেশগুলো। সার্বভৌমত্ব রক্ষার পথ খুঁজছে তারা। অনেকেই বিকল্প ব্যবস্থা করছে। এই যেমন পরমাণু অস্ত্র থাকার কারণে পাকিস্তানের সাথে যুদ্ধ জড়াতে ভাবতে হচ্ছে ভারতের মতো পরাশক্তিকে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশেও এ ধরনের অস্ত্র তৈরির কথা বলছেন অনেকেই। সেক্ষেত্রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে কাজে লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ওই বিদ্যুৎ কেন্দ্র থেকে বোমা তৈরির সুযোগ নেই বলে জানান নিউক্লিয়ার বিশেষজ্ঞ অধ্যাপক শফিকুল ইসলাম। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বোমা তৈরি করার কোনো সুযোগই নাই, কারণ পারমাণবিক প্রযুক্তিতে যে ধরনের জ্বালানি ব্যবহার করা হয় সেটার সমৃদ্ধকরণের পরিমাণের হার হলো 5% সর্বাধিক। 5% জ্বালানি ব্যবহার করে দিয়ে কোনোদিন পরমাণু বোমা তৈরি করার সুযোগ নাই, করা হয় না। পরমাণু বোমা তৈরি করতে গেলে পারমাণবিক জ্বালানি সমৃদ্ধকরণ 90% বেশি হতে হয়। সেটা আলাদা প্রযুক্তির মাধ্যমে করতে হয়, সেটা সামরিক ব্যবস্থাপনার মাধ্যমে। তো বাংলাদেশ শান্তিপূর্ণভাবে পরমাণু প্রযুক্তি ব্যবহার করার জন্য চুক্তিবদ্ধ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে। এই যে মানুষজন যেটা প্রচারণা চালাচ্ছে বা ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা করছে, সেটা কোনো ক্রমেই সম্ভব নয়। নিউক্লিয়ার মেটেরিয়াল যে কোথায় কোন জায়গায় কেমনে যায় এগুলি সব নজরদারি করা। এখন অন্য দেশ কিন্তু যারা করছে তারা কিন্তু এই চুক্তি থেকে বেরিয়ে এসে তারা এগুলি করছে, যারা বৈধভাবে করে নাই। পাকিস্তানের কথা বলেন, ইন্ডিয়ার কথা বলেন, ইসরায়েলকে বলেন, আর অন্যান্য যাই বলেন না কেন। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশকে শান্তি ও যুদ্ধ দুটি মাথায় রেখেই প্রস্তুতি নিতে হবে, বাড়াতে হবে আর্থিক সক্ষমতা। তবে এখনই পার্শ্ববর্তী কোনো দেশের সাথে ছায়াযুদ্ধে জড়ানো ঠিক হবে না। ছোট রাষ্ট্রের প্রথমে যদি মিলিটারাইজেশনের দিকে যায়, সেটা আপনার পাকিস্তানের দিকে তাকান, আপনি নর্থ কোরিয়ার দিকে তাকান, সেটা হবে আপনার যে মানবাধিকারগুলো ওখানে থাকে না এবং হিউম্যান সিকিউরিটি সেখানে প্রচণ্ডভাবে বাধাগ্রস্ত হয়। সো আমার কাছে মনে হয় যে ছোটো রাষ্ট্রগুলোর ইকোনমিক মুক্তির কাজ করা আগে দরকার। তারপরে যদি মনে হয় তাদের ভালনারেবিলিটি আছে, সেই জায়গায় মিলিটারাইজেশনে যেতে পারে। মিয়ানমারের সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু ভালো না। এদিকে ভারতের সাথেও আমাদের সম্পর্কগুলো এক ধরনের ঠান্ডা সম্পর্ক যাচ্ছে। বৈরিতা বেশি যদি বাড়ে তাহলে আমাদের জাতীয় স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা এবং যে ন্যাশনাল কোহেরেন্স, জাতিগত যে কোহেরেন্স, সেগুলো আরও ফ্র্যাজাইল হবে বলে আমি অনুমান করি। বিশ্বব্যাপী অশান্তি সৃষ্টি করে পশ্চিমা দেশগুলো অস্ত্র বিক্রির পায়তারা করছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।